আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আজ দুপুর 12টার কিছু পরে শুরু হওয়া এই বৈঠক প্রায় পৌনে 2 ঘন্টা ধরে চলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও দলটির 6 জন স্থায়ী কমিটির সদস্য বৈঠকে অংশ নেন। মূলত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির দলীয় মনোভাব জানাতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে নির্বাচন ইস্যুতে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করেছে বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় এই বৈঠকে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলা এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের আরও 3 উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এটা তো আমি বলতে পারবো না, স্যার আপনাদের আগের বৈঠকে বলা হয়েছিল উনি প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত যাব। স্যার আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে সত্যি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি একটা ফলপ্রসূ হয়নি আজকে? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন? একই যে প্রশ্ন তো একটা, অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন, আর সড়ক অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে? এখানে 7 রাস্তার মোড়ে কিন্তু সকাল 10টার পর থেকে, যেমনটি বলছেন, সকাল 10টার পর থেকেই কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেন। এরপর 10:30 থেকে কিন্তু তারা তাদের যে অবরোধ কর্মসূচি তারা কিন্তু তা শুরু করেছেন। 10:30 থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলছে। তারা এখানে অবস্থান করে তাদের যে 6 দফা তার পক্ষে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তারা যতক্ষণ না তাদেরকে আসলে তাদের দাবি পূরণের কার্যকর পদক্ষেপ না হয় ততক্ষণ কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে আমাদের কিন্তু তারা জানিয়েছেন। আর এখানে কিন্তু অবরোধকারীদের মধ্যে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। একই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা আজকে তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর তারা তাদের এই দাবির মধ্যে তারা যেটি আমাদের বলছেন, এর আগেও কিন্তু তারা এই আন্দোলনটি করেছেন। তারা বলছেন যে তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের কিন্তু বাস্তবায়ন তারা দেখতে পাননি, যার ফলে কিন্তু তারা আজকে এই কঠোর কর্মসূচির দিকে গেছে। তারা বলছেন যে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। তবে এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষকে কিন্তু সকাল থেকে কিন্তু অফিসগামী শিক্ষা প্রতিষ্ঠানগামী কিন্তু শিক্ষার্থীদের আমরা কিন্তু দেখতে পেয়েছি তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন। অনেকে কিন্তু ঘন্টার পর ঘন্টাও জ্যামে বসে আছেন। এমনকি দুই পাশে যে 7 রাস্তার মোড় কিন্তু একটি ব্যস্ত সড়ক, একটি ব্যস্ত মোড় রাজধানীর। এখানে কিন্তু দ্বন্দ্ব হলে কিন্তু এর প্রভাব কিন্তু সারা ঢাকা শহরে পড়ে, যার ফলে কিন্তু ঢাকা শহরে কিন্তু আজকে বেশ একটি যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে বলছে তাদের কিন্তু অনেকটা ভোগান্তি। তারা বলছে এই জিনিসটা আসলে তাদেরকে রাজপথে নয়, তাদেরকে কিন্তু অফিসে বসে, তাদেরকে টেবিলেই বসে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা উচিত বলে তারা বলছেন। আর এখানে যদি আমি কিছু দাবির কথা বলে রাখি, তাদের প্রধান 1 নম্বর দাবি হচ্ছে হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ তারা কিন্তু বলছেন ডিপ্লোমা নন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, উন্নত কারিকুলাম চালু এবং তাদের যে কারিকুলাম তার ধাপে ধাপে ইংলিশ করা সহ কিন্তু তারা 6টি দাবির কথা বলছেন। একই সাথে তারা কিন্তু বলছেন সংরক্ষিত পদে নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করা হচ্ছে বলছেন তারা। আর এই ধরনের
অবমূল্যায়নের বিরুদ্ধেও কিন্তু তারা ব্যবস্থার কথা কিন্তু তারা এখানে বলছেন। তো সব কিছু মিলে তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়েছেন, আর তারা বলছেন যতক্ষণ না তারা আসলে কোনো আশ্বাস পাচ্ছেন, একই সাথে তারা এটাই বলছেন তারা কোথাও যাবেন না, এখানে এসেই কিন্তু কর্তৃপক্ষকে তাদের সাথে কথা বলতে হবে, তাহলেই কিন্তু তারা তাদের আন্দোলন যে বন্ধ করা বা এই ধরনের ব্যবস্থা কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে, অন্যথায় কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলছেন। নাসরিন, জানছিলাম রাজধানীর 7 রাস্তা অবরোধের খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ঋণের ভেতর 50,000 কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সংগঠন BSRF আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র একপেশে শুল্ক আরোপ করেছে মন্তব্য করে তিনি বলেন, সেবার কথা বিবেচনা না করে শুধুমাত্র বাণিজ্য ঘাটতি বিবেচনায় এমন শুল্ক নীতি নিয়েছে দেশটি। তাদের নীতিতে বাংলাদেশের হাত নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে। শুল্ক সংকট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। যে আমাদের প্রাতিষ্ঠানিক যে যতগুলো ডলার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি, আমাদের মেহমান হিসেবে যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন, কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে, সেবার ক্ষেত্রে করছে না। সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। লিটারে 14 টাকা বাড়ানোর পর সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, কর্পোরেট কোম্পানিদের সুবিধা দিতেই এই দাম বৃদ্ধি। যদিও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ বলছেন, ভোজ্য তেলের বাজারে সরবরাহের ঘাটতি কমাতেই এই দাম বৃদ্ধি। মেজবা হাসানের রিপোর্ট। 15 বছর ধরে ব্যবসা করে আসা বাবুল আহমেদের ব্যবসায়ী জীবন শুরু হয় লিটার প্রতি 52 টাকা সয়াবিন তেলের বিক্রির মধ্য দিয়ে। এরপর তেলের বাজারে তেলেসবাতির দাম বেড়েছে কয়েক গুণ। বিশ্ববাজারে দাম সমন্বয়ের নামে সেই বোতলজাত সয়াবিন তেল এখন ঠেকেছে 189 টাকা লিটারে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসা করতে আসা অধিকাংশ ব্যবসায়ীর অভিজ্ঞতা একই। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সরকার তেলের দাম বাড়াই দিছে, কোম্পানিরা এখন মাল ছাড়ে দিব, এটা কোনো দেরি হবে না। এখন হলো আগের থেকে লিটারে 14 টাকা বাড়াইছে, তো এখন নতুন তেল আসতে শুরু করছে। আমরা এখনো হাতে পাই নাই, হয়তো আজকে হাতে পেয়ে যাব। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সুবিধা না দিয়ে যথাযথ পদক্ষেপ নিলে এ বাজার নিয়ন্ত্রণ সম্ভব। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, ক্রয় ক্ষমতায় রাখতে ভর্তুকি দিয়েছে সরকার, তারপরও বাড়াতে হয়েছে দাম। আমরা প্রায় 550 কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল। দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা 30 তারিখেরটা 15 তারিখে, মানে প্রায় 14-15 দিন দেরি করেছি, এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে। বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি ভোক্তা সাধারণের। মেজবা হাসান, NTV নিউজ, ঢাকা। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তিনি। বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে। অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে। প্রধান বিচারপতি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূরীকরণেরও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। এ সময় হাইকোর্টের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। গণ অভ্যুত্থানের শহীদদের যে রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বরিশাল সড়ক 6 লেনে উন্নতকরণ সহ
বরিশাল অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বরিশাল সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে এস আলম সহ বড় বড় লুটেরারদের গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে উন্নয়নের যে ন্যায্যতা থাকার কথা ছিল তা কখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন ফুয়াদ। পদ্মা সেতুর সাথে 6 থেকে 8 লেনের সড়ক নির্মাণের যে মহাপরিকল্পনা হয়েছিল তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি। উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে, যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। যমুনায় বিএনপির সাথে বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন কোনো অবস্থাতে 2026 সালের জুন অতিক্রম করবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবে ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।